পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে ভয়ানক চোটে রয়েছে বাংলাদেশের সরকার, যে ওনার স্টেটমেন্টের ফলে দুই দেশের মধ্যে আতঙ্কবাদী হামলা শুরু হয়ে যেতে পারে। তো পাল্টা বাংলাদেশিদের ভারতে ঢোকার কথা শুনে আন্দোলন শুরু হয়ে গেছে যে এবারে পশ্চিমবঙ্গকে ভেঙেই ছাড়বে। আর তার সাথেই কীভাবে টাটা কোম্পানি ভারতে তৈরি করছে সবচেয়ে বড় হেলিকপ্টারের ফ্যাক্টরি, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কীভাবে ভারতীয় নৌবাহিনী মাঝ সমুদ্রে অপারেশন চালিয়ে চাইনিজ সেলারকে বাঁচিয়ে এনেছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে রুদ্রম 2 হাইপারসনিক মিসাইলকে নিয়ে, যেখানে হালেই আদানি ডিফেন্সের তরফ থেকে এটা কনফার্ম করে দিয়েছে যে আগামী বছর থেকেই ভারতে এই রুদ্রম 2 হাইপারসনিক মিসাইলের প্রোডাকশন শুরু হবে। আপনাদের জানিয়ে রাখি যে এই রুদ্রম কিন্তু বেসিক্যালি এক ধরনের অ্যান্টি রেডিয়েশন মিসাইল, যার সবচেয়ে বড় সুবিধা হলো এটা স্পেশালি তৈরি করা হয়েছে শত্রুর রাডার, কমান্ড অ্যান্ড কমিউনিকেশন সেন্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, এই ধরনের গুরুত্বপূর্ণ টার্গেটে হামলার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সিরিজের 3টে মিসাইল রয়েছে। 150 কিলোমিটার রেঞ্জের রুদ্রম 1 সুপারসনিক মিসাইল, যেটা অলরেডি সেনাতে সামিল হয়ে গেছে। এখন রুদ্রম 2 এর ওপর টেস্টিং হচ্ছে, যেটা হাইপারসনিক মিসাইল, অর্থাৎ এর স্পিড প্রায় ম্যাক 5.5, যা আরও শক্তিশালী, এবং এটা প্রায় 350 কিলোমিটার দূরে অ্যাটাক করতে সক্ষম। এবং ফাইনালি রুদ্রম 3 ওপর কাজ হচ্ছে, যেটা সবচেয়ে শক্তিশালী এবং মোটামুটি 550 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে। ফলে চীন আর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই হাইপারসনিক রুদ্রম হামলা চালানোর জন্য তৈরি। যাই হোক, এবারে আসছে আমাদের নেক্সট আপডেট বাংলাদেশকে নিয়ে, যেখানে বাংলাদেশের তরফ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে ব্যাপক বিরোধ করেছে, যে উনি যেভাবে বাংলাদেশিদের ভারতে আশ্রয় দেওয়ার কথা বলেছেন এটা পুরোপুরি বাংলাদেশ বিরোধী। আর শুধু তাই নয়, বাংলাদেশের দাবি যে এর ফলে আতঙ্কবাদীরা এর সুযোগ নেবে এবং পশ্চিমবঙ্গকে ব্যবহার করবে এই রিজিয়নে আতঙ্কবাদী হামলার জন্য। আর বন্ধুরা, এখানে কিন্তু বাংলাদেশ একদম সঠিক কথাই বলেছে, কারণ কিভাবে বোঝা যাবে যারা বাংলাদেশ থেকে এদেশে ঢুকছে এর অ্যাকচুয়ালি রিফিউজি নাকি আতঙ্কবাদী। ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের সরকার জোর করে এই অবৈধ বাংলাদেশিদের এখানে আশ্রয় দিলে সেটা কিন্তু ধীরে ধীরে আতঙ্কবাদীদের গড়ে পরিণত হবে, যেমনটা কাশ্মীরে হয়েছে। এই কারণেই বাংলাদেশের তরফ থেকে অফিসিয়াল ভারত সরকারের কাছে এই বিষয়ে লিখিত নোট পাঠিয়ে এর বিরোধ জানিয়েছে। এমনকি এটা দেখুন, ভারত সরকার তো নিজেও অফিসিয়ালি এটা কনফার্ম করে দিয়েছে, এবং মিডিয়ার দাবি যে এখানে নাকি বাংলাদেশের সরকার খোলাখুলি জানিয়ে দিয়েছে এইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রভোগ করছে বাংলাদেশের এই দাঙ্গাকে। ফলে বন্ধুরা, এটা বললে খুব একটা ভুল হবে না যে পশ্চিমবঙ্গে যে ধরনের পলিটিক্স হচ্ছে এটা কিন্তু খুব একটা ঠিক নয় ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট হেলিকপ্টারের ফ্যাক্টরিকে নিয়ে। তো বন্ধুরা, ফাইনালি খুশির খবর সামনে এসেছে, যেখানে টাটা কোম্পানি ইউরোপের এয়ারবাসের সাথে ডিল সাইন করে নিয়েছে, যাতে ভারতে হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিংয়ের ফ্যাক্টরি তৈরি হবে। আপনাদের জানিয়ে রাখি যে এখানে এয়ারবাসের H125 হেলিকপ্টারকে ডিল হয়েছে, যাতে এই হেলিকপ্টার ফ্রান্স ভারতেই তৈরি করবে মেক ইন ইন্ডিয়ার আন্ডার, যেখানে ভারতের টাটা কোম্পানি ওদের পার্টনার হবে। এর জন্য কিন্তু অলরেডি গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতন মোট 8টা জায়গাকে সিলেক্ট করা হয়েছে এই হেলিকপ্টারের ফ্যাক্টরির জন্য, যার মধ্যে কোনো একটা রাজ্যকে হয়তো সিলেক্ট করা হবে যারা ভালো অফার দেয়। এবং লেটেস্ট রিপোর্ট অনুযায়ী 2026 সালের মধ্যে ভারতে প্রথম মেড ইন ইন্ডিয়া H125 হেলিকপ্টার রোল আউট হবে, যা মেইনলি কিন্তু ভারতের সিভিলিয়ান মার্কেট আর আশেপাশের দেশে এক্সপোর্ট করা হবে। আশ্চর্যের বিষয় হলো, একের পর এক কোম্পানি ভারতে আসছে, হেলিকপ্টার ফ্যাক্টরি তৈরি হচ্ছে, বিমানের ফ্যাক্টরি তৈরি হচ্ছে, যাদের মেজরিটি হয় গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তা না হলে দক্ষিণ ভারতে কর্ণাটক আর তামিলনাড়ুতে চলে যাচ্ছে, কিন্তু বাংলাতে কেউ ভুলেও ঢুকছে না। এখন জানা নেই যে এই সমস্ত ফ্যাক্টরি এদিকে কবে আসবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট পশ্চিমবঙ্গকে নিয়ে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদিকে অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসানোর প্ল্যানিং চলছে, যাতে ডেমোগ্রাফি পাল্টে যায়। এরই মাঝে ওদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে পুনরায় বাংলা ভাগের দাবি শুরু হয়ে গেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এটাকেই কাজে লাগিয়ে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী মোদীকে তো প্রপোজালও দেওয়া হয়েছে এই ডিমান্ডের ওপর কনসিডার করে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের রাজ্যের স্ট্যাটাস দেওয়া হোক। অর্থাৎ সোজা ভাষায় বললে দার্জিলিং, জলপাইগুড়ি সহ কুচবিহার পর্যন্ত এরিয়াকে ভেঙে একটা আলাদা রাজ্য হবে, যেমনটা বিহারে হয়েছিল। কিন্তু এটাকে যদি আমি ডিফেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে খুব সম্ভবত এখানে দুটো কাজ হতে পারে। এটা কোনো নিউজ নয়, এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, তো এটাকে আপনি সেই হিসেবেই নেবেন। এখানে পশ্চিমবঙ্গ কিন্তু মূল দরজা বাংলাদেশি আর রোহিঙ্গাদের ভারতে অনুপ্রবেশের কেন্দ্র হিসেবে।
সেক্ষেত্রে কেন্দ্র সরকার খুব তাড়াতাড়ি এর বিরুদ্ধে কিছু অ্যাকশান নেওয়ার প্ল্যান করছিল। যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী নিজেই বাংলাদেশিদের এখানে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন, তাই যতক্ষণ না বাংলা থেকে সাপোর্ট আসছে বা বাংলায় সমস্যা মিটছে, এই বিল খুব একটা কাজে আসবেন। এমন পরিস্থিতিতে সম্ভবত উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্য চাইছে, ওখানে সরকার সাপোর্ট পাবে এবং পার্লামেন্টে বিল এনে এটা আলাদা করে দিলেই অর্ধেকটা সিকিউর হয়ে গেল। বাকি রইল দক্ষিণ অংশ, মানে কলকাতা, নদিয়া এবং এই নিচের দিকের অংশটা, যেটা মূল সমস্যা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে। এবং এই এরিয়াতেই কিন্তু মেন বাংলাদেশি আর এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা রয়েছে। এখানে খুব সম্ভবত কাশ্মীরের মতন এটাকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হতে পারে। এর সুবিধা হলো সরকার জারি হোক, এখানকার সিকিউরিটির দায়িত্ব কেন্দ্রের হাতে থাকবে। এমন পরিস্থিতিতে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ থামানো হোক বা ওদের দেশ থেকে তাড়ানো হোক, সেটা কিন্তু বাংলা দিয়েই হবে এবং এখানে কেউ বিরোধ করতে পারবে না। আর খুব সম্ভবত এটার যে টাইম লাইন সেটা 2027 সাল হবে। সেই সময় এমনিতেই এক দেশ এক ইলেকশন আর পিওকের ওপর কোনো অ্যাকশান নেওয়া হতে পারে, ফলে তার জন্য এখানে প্রিপারেশন চলছে। ডেফিনেটলি এর ফলে বিরোধ হবে, দাঙ্গাও হবে, আর ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ বিগড়ে গেলে এখানে একটা দরজা খুলে যাবে রাষ্ট্রপতি শাসন লাগু করা। ফলে যে ধরনের ইন্ডিকেশন আসছে আর অ্যাকশন নেওয়া হচ্ছে, তাকে যদি একটু খুব ভালোভাবে অ্যানালাইজ করার চেষ্টা করেন, তাহলে তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেখানে একটা কিছু মেজর অ্যাকশন হবে ভারতের অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে। যদি রাজ্য সরকার সাপোর্ট না দেয়, তাহলে হয়তো কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গকেও ভাগ করে ইউনিয়ন টেরিটরি বানানো হবে। এখন দেখা যাক অ্যাকচুয়ালি কী হয়, সেটা তো 2026 সালের স্টেট ইলেকশনের পরেই বোঝা যাবে। যাই হোক, এবারে আসে আমাদের শেষ আপডেট চীনকে নিয়ে, যেখানে ভারতীয় নৌবাহিনী নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এক চাইনিজ সেলারকে রক্ষা করে। রিপোর্ট অনুযায়ী মুম্বাই থেকে 370 কিলোমিটার দূরে এক চাইনিজ জাহাজ থেকে সাহায্যের জন্য কল আসে, যেখানে এক চাইনিজ খুবই মারাত্মকভাবে জখম হয়েছিল এবং তাড়াতাড়ি হাসপাতালে না নিয়ে গেলে উনি ওখানেই মারা যেতেন। এরপর ভারতীয় নৌবাহিনী এখানে একটা অপারেশন লঞ্চ করে এবং এই খারাপ ওয়েদারের মধ্যেও রিস্ক নিয়ে এই চীনের সেলারকে বাঁচায়। এই ভিডিওটা দেখুন, যেটা নৌবাহিনী নিজে শেয়ার করেছে। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে কিভাবে আমাদের নৌবাহিনী এই সি কিং হেলিকপ্টারে করে এই জাহাজের ওপর থেকেই চাইনিজকে এয়ারলিফট করে ভারতে নিয়ে আসা, এবং আপাতত উনি সুস্থ আছে। আর এটাকে নিয়ে তো চীনের অ্যাম্বাসেডার ভারতকে ধন্যবাদও জানিয়েছে এই রেস্কিউ অপারেশনের জন্য। আর এটাই কিন্তু ভারতীয় নৌবাহিনীর কামাল। গোটা ভারত মহাসাগর রিজিয়ন আর আশেপাশে যখনই কোনো সমস্যা হয়, সবার আগে ভারতীয় নৌবাহিনী এগিয়ে আসে। যাই হোক বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।